আচ্ছা, শব্দ পরিবর্তনের কারণ তো আমরা এর আগের দিনকে আলোচনা করেছি, তোমাদেরকে পাঠিয়েও দিয়েছি। এবার শব্দ পরিবর্তনের, শব্দের অর্থ পরিবর্তনের একটা ধারা আছে, সেই ধারাটাও তোমরা অনেকেই জানো বা স্কুল লেভেল বা 11-12 পড়ে এসেছো, কিন্তু তবু তো সেটা আমাদের পড়তে হবে। এইটা খুব একটা বড় হবে না, আজকে ক্লাসটা বোধহয় হাফ অ্যান আওয়ারের মধ্যেই শেষ হয়ে যাবে। এই শব্দার্থ পরিবর্তনের ধারাটা পড়ে নিয়ে আমরা এবারে ইয়েতে ঢুকে যাব, উপভাষাতে ঢুকে যাব। উপভাষাতে একটু টাইম লাগবে, ওই জন্য আমি এটা একটু তাড়াতাড়ি করছি। আচ্ছা, আমরা শব্দ পরিবর্তনের কারণ আগের দিন শব্দ পরিবর্তন না, শব্দের অর্থ পরিবর্তনের কারণ সম্বন্ধে বলেছি ইতিপূর্বে, যে দুটো কারণ, সূক্ষ্ম কারণ এবং স্থূল কারণ। স্থূল কারণের মধ্যে আমরা ভৌগোলিক কারণ, ঐতিহাসিক কারণ, উপকরণগত কারণ, এই তিনটে বলেছি। অর্থ পরিবর্তনের সূক্ষ্ম কারণের মধ্যে আমরা সাদৃশ্য খুঁজে পেয়েছি, মানসিক বিশ্বাস, ধর্মীয় সংস্কার খুঁজে পেয়েছি, শৈথিল্য, আরামপ্রিয়তা পেয়েছি এবং আলংকারিক প্রয়োগ পেয়েছি। তাও আমি বলে রাখছি যে এটা তো এই এই যে ভাগগুলো, এই ভাগগুলো সবই হচ্ছে খুব স্থূল ভাগ আর কি। কিন্তু অনেক বইতে অনেক রকম আছে, সেই বইগুলোকে দেখে যদি তোমরা মনে করো যে না আরও কিছু কারণ, প্রচুর কারণ তো দেওয়াই যায়, কিন্তু অত কারণ তো দেওয়া থাকে না। যদি মনে করো যে না আরও কিছু প্রাসঙ্গিক কারণ আছে, যেই কারণগুলোকে জন্য শব্দের অর্থ পরিবর্তিত হতে পারে বা সেটাকে তুমি ব্যাখ্যা করতে পারছো, নিশ্চয়ই সেই কারণগুলো দিতে পারো। আমি এগুলো ধরে পড়াচ্ছি বলেই যে এগুলো তোমাকে দিতে হবে তার কিন্তু কোনো মানে নেই। সুতরাং সেক্ষেত্রে তোমাদের একটা অপশন থাকছে, তোমরা একটা বই দেখে যদি না পড়ো, একাধিক বই নিশ্চয়ই পড়বে। তো সেই একাধিক বইতে একাধিক কারণের প্রাসঙ্গিকতা সেখানে বিবৃত আছে, সেইগুলো যদি তোমাদের মনে হয় যে সেগুলো প্রাসঙ্গিক এবং সেগুলোকে লেখা যায়, তাহলে নিশ্চয়ই সেগুলোকে ইনকর্পোরেট করতে পারো। আচ্ছা, অর্থ পরিবর্তনের, শব্দের অর্থ পরিবর্তনের ধারা সাধারণত তিনটে ধারায় শব্দের অর্থ পরিবর্তন হয়। যে কোনো একটা জিনিসের যখন পরিবর্তন হয়, সেই পরিবর্তনটা কিন্তু খুব এলোমেলোভাবে পরিবর্তন হয় না। আমরা ধ্বনি পরিবর্তনের ধারার ক্ষেত্রেও দেখেছি, ক্যাটাগরিক্যালি আমরা বেশ কিছু পরিবর্তন দেখেছি যেগুলোকে ধারাবাহিকভাবে আমরা পড়েছি, এবং এই কারণগুলোর জন্য এই ধ্বনিগুলোর এই রকম পরিবর্তন হচ্ছে, সেগুলোও আমরা দেখেছি। সুতরাং যে কোনো পরিবর্তনের পেছনে যেমন কারণ থাকে, ঠিক তেমনি সেই পরিবর্তনটা কিভাবে হচ্ছে সেটাকেও কিন্তু ব্যাখ্যা করা যায়। হঠাৎ করেই কখনো কোনো পরিবর্তন এইরকমভাবে হয়ে গেল, এটা কিন্তু হয় না। তো শব্দের অর্থ পরিবর্তনের ক্ষেত্রে আমরা তিনটে ধারা দেখতে পাবো: অর্থ বিস্তার বা অর্থ প্রসার, অর্থ সংকোচ, আর হচ্ছে অর্থ সংশ্লেষ বা অর্থ সংক্রম। তাহলে আমরা কি লিখব? শব্দার্থ পরিবর্তনের ধারা। শব্দার্থ পরিবর্তনের কারণের ক্ষেত্রে যেমন আমরা লিখেছিলাম, শব্দার্থ পরিবর্তনের কারণ তাকে দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে স্থূল কারণ, একটা হচ্ছে সূক্ষ্ম কারণ। স্থূল কারণকে আমরা আবার তিনটে ভাগে ভাগ করেছি, সূক্ষ্ম কারণকে 5টা ভাগে ভাগ করেছি। এই টেবিলটা তোমার সামনে থাকলে এটা খুবই উপযোগী। এবং তোমাদেরকে বলে রাখি, সাধারণত যখন আমরা অফলাইন ক্লাস নিই বা অনলাইনেও যখন তোমরা লিখবে, উত্তর লিখবে, এরকম ধরনের যদি কোনো প্রশ্ন আসে, বা বিশেষ করে এইরকম ধরনের ভাষাতত্ত্বের এই ধরনের প্রশ্নগুলো যখন আসে, সেই ধরনের প্রশ্নগুলো লেখার আগে যদি তুমি এরকম একটা টেবিল বা এরকম একটা ছক করে দাও, তাহলে যিনি খাতা দেখবেন তার পক্ষেও সুবিধা হয়, তোমাদের লেখার পক্ষেও সুবিধা হয়। এবং এটা একটা মানে প্রশ্ন লেখার ক্ষেত্রে এটা একটা খুব ভালো দিক আর কি। আমরা বলবো যে প্রথমে এই টেবিলটা দিয়ে নিল, যে এক্সামিনার তিনি বুঝতে পারলেন যে এই টেবিলটা ধরেই কিন্তু এই লেখাটা হয়েছে, এবং তাতে দেখতেও ভালো হয়, আর স্টুডেন্টের ওপর একটা বেশ ভালো ইমপ্রেশন তৈরি হয়। যার জন্য ভাষাতত্ত্বের ক্ষেত্রে সাধারণত আমরা বলি যে এরকম ধরনের কোনো টেবিল যদি তোমরা ইউজ করতে পারো, তাহলে সেটা অনেক সুবিধাজনক হয়, খুবই ভালো হয়। তো শব্দার্থ পরিবর্তনের ক্ষেত্রে আমরা দিতে পারি শব্দার্থ পরিবর্তন, তাকে তিনটে ভাগ করলাম। একটা হচ্ছে শব্দের অর্থের বিস্তার বা প্রসার, আরেকটা হচ্ছে শব্দের অর্থের সংকোচ বা অর্থ সংকোচ, আরেকটা হচ্ছে অর্থ সংক্রম বা অর্থ সংশ্লেষ। ঠিক আছে? আচ্ছা, অর্থ বিস্তার কাকে বলে? বিস্তার শব্দটার মানেই তোমরা বুঝতেই পারছো যে বিস্তার হচ্ছে সেটা বিস্তৃত হয়ে পড়ছে। কেমন? অর্থ বিস্তার। যদি এমন কোনো শব্দ, যে শব্দের অর্থ প্রথমে একটা সংকীর্ণ অর্থ ছিল, কিন্তু পরবর্তীকালে সেটা
অর্থের একটা প্রসার ঘটছে, তখন তাকে আমরা বলি কি অর্থ বিস্তার। যদি কোনো শব্দ প্রথমে কোনো সংকীর্ণ ভাব বা সীমাবদ্ধ বস্তুকে বোঝায়, কিন্তু কিছুকাল পরে ব্যাপক ভাব বা অধিকতর বস্তুকে বোঝায়, তবে তাকে অর্থ বিস্তার বা অর্থ প্রসার বলে। অর্থ বিস্তার বা অর্থ প্রসার বলে। যেমন এর একটা মানে বাক্য দিয়ে যদি তোমাদের, শব্দ তো আছেই বাক্যের, যেমন গঙ্গার ওপরে আমার বাড়ি। গঙ্গার ওপরে যেটা আবিধানিক অর্থ, সেই অর্থ যদি আমি বুঝি, তাহলে গঙ্গার ওপরে, জলের ওপরে আমার বাড়ি হতে হয়, সেটা তো সম্ভব নয়। কিন্তু সেই অর্থ বিস্তারটা কিরম হচ্ছে, গঙ্গার ওপরে আমার বাড়ি মানে গঙ্গার ধারে, অর্থাৎ গঙ্গার খুব নিকটে সেই বাড়িটা রয়েছে, সেইভাবে আমরা এটাকে বলি অর্থ বিস্তার। তারপরে এখানে যেমন ধরো একটা দিয়েছে যে সংস্কৃততে বর্ষ, ব মূর্ধন্য শয় রেফ, বর্ষ মানে কি বছর, আমরা তো জানি বর্ষ মানে হচ্ছে বছর। আচ্ছা, এখন আমরা বলি এটাকে বর্ষ। আচ্ছা, সংস্কৃততে বর্ষ শব্দের অর্থ কিন্তু অন্য ছিল। সংস্কৃততে বর্ষ শব্দের অর্থ ছিল কেবলমাত্র বর্ষাকাল। কেমন? কেবলমাত্র বর্ষাকালকেই বলা হতো বর্ষ, অর্থাৎ বছরের একটি মাত্র সময়, যে সময়টা বর্ষা হয় বা বৃষ্টি হয়, সেই সময়টাকে বলা হতো বর্ষ। কিন্তু এখানে কিভাবে আমাদের অর্থ বিস্তার করছে, আমাদের কাছে বর্ষ মানে কি, এক বর্ষ, অর্থাৎ এক বছর, 12 মাস, 12টা মাস নিয়ে আমরা একটা বছর বলি। অথচ সংস্কৃততে বর্ষ ছিল সেই 12 মাসের একটা সময়, যে সময়টাকে বর্ষাকাল বলা হয়, শ্রাবণ ভাদ্র বা আষাঢ় শ্রাবণ, আর এই 2 মাস বর্ষাকাল, এইটাকে বলা হচ্ছে সংস্কৃত ভাষাতে, এটাকে বলা হচ্ছে বর্ষ। কেমন? আর সেইখান থেকে অর্থ বিস্তার ঘটতে ঘটতে এমন জায়গায় পৌঁছে গেছে যেটাকে আমরা বলি কি বর্ষাকাল, অর্থাৎ বর্ষ, অর্থাৎ এক বছর। সেখানে বর্ষাকাল আছে, গ্রীষ্ম আছে, শীত আছে, বসন্ত আছে, হেমন্ত আছে, সব কিছুই আছে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে এটা একটা অর্থ বিস্তার ঘটেছে। আচ্ছা, তেমনই দেখো সংস্কৃততে পরশ্ব শব্দের অর্থ হচ্ছে, অর্থ আগে ছিল আগামীকালের পরের দিন। আগামীকালের পরের দিন, পরশ্ব, র তালিব শয় বফলা বিসর্গ, পরশ্ব শব্দের অর্থ ছিল আগামীকালের পরের দিন, অর্থাৎ ভবিষ্যৎকাল, ফিউচার টেন্স যেটাকে আমরা বলি, বা ফিউচার যেটাকে বলি। কেমন? এই শব্দ থেকে বাংলায় এসেছে কি পরশু, পরশ্ব থেকে এসেছে পরশু। কিন্তু এর আগের, এর মানে এখন হয়েছে যেটা, মানে আগামীকালের পরের দিন ও গতকালের আগের দিন, অর্থাৎ ভবিষ্যৎকালের অর্থ বোঝাতো, তা এখন ভবিষ্যৎ ও অতীত দুক্ষেত্রেই ব্যবহৃত হয়, দুক্ষেত্রেই ব্যবহৃত হয়। এখন ভবিষ্যৎ এবং অতীত, গতকালের আগের দিন, গত পরশু, এমনি পরশু বলতে যেটা বোঝায় ভবিষ্যৎ। আর আমি যদি বলি গত পরশু এসেছিল, মানে গতকালের আগের দিন, অর্থাৎ তাহলে অর্থটা ভবিষ্যতেও বিস্তৃত হয়েছে, অর্থটা অতীতেও বিস্তৃত হয়েছে। এইরকমভাবে তার কিন্তু একটা বিস্তার ঘটে যাচ্ছে, এটাও একটা অর্থ বিস্তার ঘটেছে। আচ্ছা, তারপরে ধরো এর আগেই যেমন তোমরা দেখেছো যে উপকরণগততে কালি, কালি শব্দের অর্থ কি, কালো রঙের কিছু থেকে উৎপন্ন যে তরল দিয়ে আমরা মূলত লিখতাম, সেটাকে বলা হতো কালি। কালো থেকে কালির উৎপত্তি। কেমন? কিন্তু এখন দেখো লাল কালি, সবুজ কালি, নীল কালি, হরেক রকম কালি। নীল কালির একটা পেন দিন, লাল কালি দিয়ে খাতা দেখতে হবে। অর্থাৎ কালি, কালো থেকে উৎপন্ন হয়েছে যে কালি, সেই কালির অর্থটা বিস্তৃত হয়ে কি হয়েছে, এমনই হয়েছে লালটাও কালি, কালোটাও কালি, সবুজটাও কালি, নীলটাও কালি। অর্থাৎ সেক্ষেত্রে কালি শব্দটার কিন্তু একটা অর্থ বিস্তৃত হয়েছে। আচ্ছা, যেমন দেখো মির্জাফর তো একজন ব্যক্তি, মির্জাফর একজন ব্যক্তি যে সিরাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। কিন্তু তার এই বিশ্বাসঘাতকতা বা তার আচরণটাকে আমরা কিভাবে ব্যবহার করছি, আচরণটা এই রকম ছিল বলে
মির্জাফর একটি নির্দিষ্ট ব্যক্তি, তার বিশ্বাসঘাতক আচরণ সবই ঠিক আছে, এটা একটা ঐতিহাসিক সত্য বা ঐতিহাসিক ব্যক্তিত্ব। আর এখন আমরা কি বলি, কেউ বিশ্বাসঘাতকতা করলেই বলি যে মির্জাফরের মতন আচরণ করো না, বা ও তো একটা মির্জাফর। মির্জাফর এখন শুধু কেবলমাত্র একটি ব্যক্তি না হয়ে মির্জাফর এখন একটা কনসেপ্ট, একটা ধারণা হয়ে গেছে, ফলে এটা বিস্তার লাভ করেছে। মির্জাফরের মতন আচরণ ও মির্জাফরের মানে যে কোনো এনি কাইন্ড অফ বিশ্বাসঘাতকতার সঙ্গেই মির্জাফর নামটা জুড়ে গেছে। সুতরাং ব্যক্তি থেকে এটা একটা ভাবনাগত তার প্রসারণ ঘটেছে, তাই জন্য তার অর্থটাও বিস্তার লাভ করেছে মির্জাফর। তাহলে কতগুলো দিয়ে আমি এটাকে বলতে পারছি। তাহলে অর্থ বিস্তার যখন আমরা ব্যাখ্যা করব তখন কাকে বলে অর্থ বিস্তার, এবং অর্থ বিস্তারের সপক্ষে তোমরা আরও অনেক দিতে পারো, উদাহরণ দিতে পারো, একাধিক উদাহরণ দিয়ে তোমরা সেটাকে ব্যাখ্যা করতে পারো। আচ্ছা, তারপরে আমরা বলবো অর্থ সংকোচ, অর্থাৎ প্রথমে কোনো একটা শব্দের অর্থ যদি খুব বিস্তৃত আকারে কিছু বোঝাতো, কিন্তু ধীরে ধীরে আমাদের ব্যবহার বলো বা কোনো রকম কোনো কিছুর প্রভাবে, এর আগে তো আমরা বলেইছি যে কত রকম কারণ হতে পারে, কোনো কিছুর প্রভাবে সেইটার অর্থের যদি সংকোচন ঘটে, অর্থাৎ যে বৃহৎ অর্থে সেটা ব্যবহৃত হতো সেই বৃহৎ অর্থে সেটা ব্যবহৃত না হয়ে সেটা যদি আরও সংকীর্ণ অর্থে ব্যবহৃত হতে থাকে বা সেটাই যদি দস্তুর হয়ে ওঠে, তখন সেটাকে আমরা বলবো কি, অর্থ সংকোচ। প্রথমে কোনো শব্দের অর্থ যদি একাধিক বস্তু বা ব্যাপক অর্থে ব্যবহৃত হয় বা বোঝায়, কিন্তু তারপরে যদি দেখা যায় যে তার অর্থ একাধিক বস্তু বা ব্যাপক ভাবকে না বুঝিয়ে একটি মাত্র ভাব বা বস্তুকে বোঝাচ্ছে, তখন সেই প্রক্রিয়াকে বলা হয় কি, অর্থ সংকোচ। যেমন দেখো, আগে কি বলা হতো যে প্রদীপ 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 বলতে সব রকমের আলোকেই বলা হতো প্রদীপ, সব আলোকেই বলা হতো প্রদীপ, প্রদীপ দাও। কিন্তু তারপরে হলো প্রদীপ দাও বা প্রদীপ জ্বালো, মানে কেবলমাত্র মাটির প্রদীপকেই বলা হচ্ছে প্রদীপ। পেতলের প্রদীপকে যেমন বলা হয় পিলসুজ, কেমন, মাটির প্রদীপকে বলা হয় প্রদীপ। কিন্তু এখন আমরা কি বলি, প্রদীপ দাও। প্রদীপ মানে একেবারে মাটির প্রদীপকে আমরা বলছি প্রদীপ, কিন্তু আগে সব প্রদীপকেই, পেতলের প্রদীপকে যেমন আমরা পিলসুজ বলি, কিন্তু এখন সমস্ত থেকেই পেতলের পিলসুজকেও বলা হতো প্রদীপ দাও, পিলসুজ প্রদীপ বলা হতো। কিন্তু এখন প্রদীপ বলতে একেবারে সেই চোখের মতন দেখতে যে মাটির প্রদীপ, সেইটাকেই বলা হয় প্রদীপ, কেমন। আগে এনি কাইন্ড অফ আলোকেই বলা হতো প্রদীপ। আচ্ছা, আচ্ছা, তারপরে যেমন অর্থ সংকোচ গঙ্গা, গাং থেকে এসেছে গঙ্গা, কেমন, নদী। যে কোনো নদীকেই কিন্তু বলা হতো গাং থেকে গঙ্গা যে কোনো নদীকেই বলা হতো গঙ্গা। কিন্তু এখন গঙ্গা মানে কি, একটা নির্দিষ্ট নদী, এবং সেই নির্দিষ্ট নদীটার নাম হচ্ছে গঙ্গা নদী, যমুনা। কিন্তু আগে ছিল গঙ্গা, গাং শব্দ থেকে উৎপত্তি হচ্ছে গঙ্গা, গাং অর্থে যে কোনো নদীকেই বলা হতো গাং বা গঙ্গা। কিন্তু এখন একটা নির্দিষ্ট অর্থে গঙ্গা শব্দটা ব্যবহৃত হচ্ছে, একটা নির্দিষ্ট নদী বোঝাতে গঙ্গা শব্দটাকে ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে অর্থ সংক্রম, অর্থ সংশ্লেষ বা অর্থ সংক্রম। শব্দের অর্থের পরিবর্তনগুলো কতগুলো ধাপের মধ্যে দিয়ে এসেছে, কিন্তু এই পরিবর্তন ধাপের মধ্যে দিয়ে আস্তে আস্তে যদি এমন হয় যে এমন একটা অর্থ এসে দাঁড়ালো যার সাথে মূল শব্দটার তেমন কোনো লিঙ্ক পাচ্ছি না, মূল শব্দটার তেমন কোনো
যোগাযোগ পাচ্ছি না। অর্থাৎ একটা শব্দের অর্থ এমন ছিল, ঠিক আছে, কিন্তু সেই শব্দের অর্থটা পরিবর্তন হতে 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 এমন একটা জায়গায় এসে গেল যে কোথা থেকে যে শুরু হয়েছিল আর কোথায় এসে দাঁড়ালাম এই দুটোর মধ্যে আমি কোনো রকম সাযুজ্য বা লিঙ্ক খুঁজে পাচ্ছি না। তখন সেটাকে বলা হয় কি অর্থ সংক্রম। যেমন দেখো, সংস্কৃততে ঘর্ম বলতে বোঝায় গরম, ঘর্মকে বলা হতো গরম, আর আমরা এখন ঘর্ম বলতে বুঝি কি ঘাম বা স্বেদ। কেন না, ঘর্ম বলতে বোঝাতো গরম, গরমকালে মানুষ তার কি হচ্ছে, ঘাম হচ্ছে, কেমন গরমকালে তার ঘাম হচ্ছে, সেইটা অর্থটা পরিবর্তন হচ্ছে, অর্থ পরিবর্তন হতে হতে আমরা দেখতে পাচ্ছি কি যে ঘর্ম শব্দটা এখন কেবলমাত্র ঘাম এই অর্থে ব্যবহৃত হচ্ছে। আচ্ছা, তাহলে ঘর্ম হচ্ছে এখন শুধু ঘাম, ঘাম এই অর্থে। এবার তোমরা এটাকে বলতে পারো যে ম্যাডাম এটা তো অর্থ সংকোচও হতে পারে। হ্যাঁ, হতেই পারে, কিন্তু কোথায় গরমকাল আর কোথায় ঘাম, এখানে মানে যেখান থেকে শুরু হয়েছিল অর্থ পরিবর্তনের ধারাটা ক্রমবিবর্তনের মধ্যে দিয়ে এমন জায়গায় এসে পৌঁছয় যে দুটোর মধ্যে লিঙ্ক পাওয়া যায় না। আচ্ছা, যেমন দেখো দারুণ, দারুণ, দারু দ্বারা নির্মিত যা কিছু, দারু শব্দের অর্থ কি গাছ, দারুণ হচ্ছে যে কোনো কাঠের জিনিসকেই বলা উচিত দারুণ, বলা হতো দারুণ। কিন্তু এখন আমরা কি বলি দারুণ, অর্থাৎ এনি কাইন্ড অফ ইন্টেন্সিটি, সেইটা বোঝাতে আমরা দারুণ ব্যবহার করি। লিঙ্কটা খুব মানে মারাত্মকভাবে, মানে এই বিবর্তনটাকে না বুঝলে তুমি লিঙ্কটা খুঁজে পাবে না। কেন না, গাছ, দারু মানে হচ্ছে গাছ, সেই গাছ দ্বারা, গাছ মানে কাঠ, সেই কাঠের গুণ হচ্ছে শক্ত, সুতরাং যে কোনো দারু দ্বারা নির্মিত কোনো দ্রব্যই হচ্ছে সেটা খুব শক্ত, শক্ত মানে তার ইন্টেন্সিটিটা খুব শক্ত। কেমন এই যে শক্তটা চলে গিয়ে সেখানে হয়ে গেছে খুবটা, অর্থাৎ ইন্টেন্সিটিটা চলে এসেছে, দারুণ সুন্দর, দারুণ ভালো। হ্যাঁ, অথচ তার আসল অর্থ হচ্ছে দারু দ্বারা নির্মিত যে কোনো দ্রব্যকে বলা হতো দারুণ। এইখান থেকে দেখো, তুমি যদি এই বিবর্তনটা না বোঝো, তুমি যদি এই বিবর্তনটা না থাকে তোমার, তাহলে তুমি বুঝতেই পারবে না যে দারুণ শব্দটা কোথা থেকে এলো। কেমন, অর্থাৎ এই অর্থ পরিবর্তনের যে ধারাটা বা বিবর্তনটা, এই বিবর্তনটাই এমনভাবে হয় যে যেখান থেকে শুরু হয়েছিল সেটা যদি সেইটা একরকম অর্থ ছিল, আর যেখানে এসে শেষ হচ্ছে অর্থটা, তার যে মানে যে যে জায়গাটা শেষ হচ্ছে সেই যে অর্থটা গিয়ে দাঁড়াচ্ছে, এই দুটোর মধ্যে প্র্যাকটিক্যালি কোনো লিঙ্ক পাওয়া যায় না। যেমন সন্দেশ, সন্দেশ মানে কি, সন্দেশ হচ্ছে মিষ্টি, কিন্তু সন্দেশ অ্যাকচুয়ালি মিষ্টি নয়, সন্দেশ হচ্ছে খবর, খবর। এখন আগেকালে কি হতো, জমিদার রাজা রাজরা কেউ কারুর খবর নিতে গেলে সেই বার্তাবাহক যিনি বা দূত যিনি, তিনি সেই খবরের সঙ্গে অর্থাৎ সন্দেশের সঙ্গে কিছু মিষ্টান্ন নিয়ে যেতেন, খালি হাতে তো কেউ যায় না। তখন সেই বার্তাকে বহন করে যখন নিয়ে যাচ্ছে, তখন তার সাথে মিষ্টি নিয়ে যেত, মিষ্টান্ন, অনেক রকম মিষ্টান্ন নিয়ে যেত। সেইখান থেকে ওই সন্দেশ কথাটা হচ্ছে খবর, সেইখান থেকে মিষ্টিটা নামাঙ্কিত হয়ে গেল কি নামে, খবর নামে। এই মিষ্টিটা নামাঙ্কিত হয়ে গেল সন্দেশ নামে, সন্দেশ নামে সেটা নামাঙ্কিত হয়ে গেল। আশ্চর্য তো, খবর খবরের মতন রয়ে গেল, মিষ্টিটা হয়ে গেল সন্দেশ। এখন তো নির্দিষ্ট অর্থে ক্ষীরের সন্দেশ, ছানার সন্দেশ, সন্দেশ বলতে কিন্তু এখন আমরা কেবলমাত্র ওই মিষ্টান্নটাকেই বুঝি। কিন্তু সন্দেশ নাম হওয়ার পেছনের যে ইতিহাসটা, সেই ইতিহাসটা যদি আমরা জানি তাহলে বুঝতে পারবো যে সন্দেশ শব্দটার আসল অর্থ কিন্তু মিষ্টি ছিল না, মিষ্টিটা ছিল তার একটা অনুষঙ্গ মাত্র, কিন্তু সেই অনুষঙ্গ থেকে এই নামটা হয়ে গেছে। লেডিকিনি, লেডিকিনি, লেডিকিনি লাল লাল রঙের যে লেডিকিনি আমরা খাই, অ্যাকচুয়ালি এটা একটা মিষ্টি। লেডি ক্যানিং এই মিষ্টিটা খেয়েছিলেন বা তার ভালো লেগেছিল, সেইখান থেকে সেই অর্থটা বদলে মিষ্টিটার নামই হয়ে গেছে লেডিকিনি।
কেমন? তাই অর্থ সংক্রম হচ্ছে যে শব্দের অর্থের পরিবর্তনের কতগুলো ধাপের মধ্যে দিয়ে অর্থের পরিবর্তন হয়। অনেক সময় অর্থ পরিবর্তিত হতে হতে শেষ ধাপে এসে শব্দের এমন একটা নতুন অর্থ হয়ে দাঁড়ায় যে যার সাথে মূল অর্থের তার কোনো সহজে মিল খুঁজে পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, যেমন দেখো চামচে। চামচে আমরা কি, ছোট্ট মুখ হলো, ছোট হাতাকে বলি আমরা চামচে। সেই চামচে থেকে এখন আমরা কি বলি, চামচাগিরি করিস না, এ ওর চামচে। কেমন? কি অর্থ ছিল, কি অর্থ দাঁড়ালো? প্র্যাকটিক্যালি এইটার না আমার মানে অনুগত ব্যক্তিকে বলা হয় চামচা, তোষামোদকারীকে বলা হয় চামচা। এইটার যে কি পরিবর্তন, এই পরিবর্তনটা আমিও জানি না, কিন্তু অর্থের শব্দের অর্থের যে পরিবর্তন হয়েছে এটুকু আমি জানি। কিন্তু কিভাবে, যেমন সন্দেশের পরিবর্তনের আমার কাছে ব্যাখ্যা আছে, দারুণের পরিবর্তনের আমার কাছে একটা ব্যাখ্যা আছে, কেমন? কিন্তু এর কি বলে, চামচের অর্থের পরিবর্তন আমার কাছে জানা নেই। আচ্ছা, যেমন দেখো পাত্র, কন্টেনার। হ্যাঁ, কোনো কিছুকে ধারণ করবার যে কন্টেনার তাকে আমরা বলি পাত্র, সেটা এখনও আমরা বলি। একটা পাত্র দাও, হ্যাঁ, বাটি ঘটি গ্লাস সবই হচ্ছে পাত্র। এবং সংস্কৃতে এর অর্থ ছিল পান করার আধার, যাতে করে নিয়ে আমরা পান করব, সেটাই হচ্ছে পাত্র। সে বাটি হতে পারে, গ্লাস হতে পারে, থালা হতে পারে, এনিথিং, এনি কাইন্ড, যেটা ধারণ করছে এবং যেটা কোনো কিছুকে, দ্রব্যকে ধারণ করছে এবং আমরা সেটা থেকে পানীয় গ্রহণ করছি, পান করছি, সেইটার থেকে এসছে পাত্র। তার থেকে অর্থ সংকোচে কীরকমভাবে মানে দাঁড়াচ্ছে, কন্যা দান করার আধার, পাত্রপক্ষ কন্যাকে দান করছি যে আধারে, এবং যে আধার কন্যাকে গ্রহণ করছে সেই হচ্ছে পাত্র। কোথায় ছিল পান করার আধার আর সেইখানে, বা দ্রব্য গ্রহণ করার আধার, সেইখান থেকে কন্যাকে দান করা হচ্ছে, সুপাত্রস্থ করা হচ্ছে, অর্থাৎ সঠিক আধারে তাকে প্রদান করা হচ্ছে। সেইখান থেকে এসে গেছে কি, পাত্র। তাহলে আমরা অর্থ সংশ্লেষ পড়লাম, যে অর্থ সংশ্লেষ আমরা কাকে বলছি। তাহলে 3 ধরনের অর্থ পরিবর্তনের ধারায় মূলত আমরা 3 ধরনের পরিবর্তন একটা লক্ষ্য করছি, যেটা হচ্ছে অর্থ বিস্তার, আরেকটা হচ্ছে অর্থ সংকোচ, আরেকটা হচ্ছে অর্থ সংশ্লেষ। এছাড়াও দুটো অর্থের পরিবর্তনের ধারা আছে, শব্দার্থ পরিবর্তনের ধারা। একটা হচ্ছে অর্থের উন্নতি, একটা হচ্ছে অর্থের অবনতি। অর্থের উন্নতি কি, যদি সেগুলো হচ্ছে অর্থের উন্নতি এবং অবনতি। কোনো শব্দের অর্থ যদি এমনভাবে পরিবর্তিত হয় যে অর্থের প্রথম যে ভাব বা যেটা বোঝাতো তার চেয়ে সম্মানিত বা আদৃত বস্তুকে বোঝায়, তাহলে তাকে অর্থের উন্নতি বলে। অর্থাৎ সোজা কথায়, আগে অর্থের যে শব্দটার যে অর্থ ছিল তার থেকে বর্তমানের অর্থটা যদি ভালো কোনোভাবে ব্যবহৃত হয় বা অর্থটার এক ধরনের উন্নতি ঘটে, তখন তাকে আমরা বলবো অর্থের উন্নতি। যেমন দেখো বাতুল শব্দটার অর্থ ছিল, মূল অর্থ হচ্ছে বায়ুগ্রস্ত, উন্মাদ বা পাগল। বাতুল থেকে হচ্ছে এসেছে শব্দ বাউলের অর্থ কি, বিশেষ একটি ধর্ম সম্প্রদায়। আগে ছিল কি বাতুল থেকেই এসেছে বাউল শব্দ। বাতুল শব্দটার অর্থ ছিল কি, বায়ুগ্রস্ত, উন্মাদ বা পাগল। অর্থাৎ তার অর্থটা ভালো ছিল না, কিন্তু বাতুল থেকে আগত যে বাউল, সেই বাউল শব্দটার অর্থ হচ্ছে একটি বিশেষ ধর্ম সম্প্রদায়ের ব্যক্তি, এবং অত্যন্ত সম্মানীয়। এই যে তার অর্থের আগে যা ছিল, শব্দটার যা অর্থ ছিল, সেই অর্থটার একটা উন্নতি ঘটলো, সেই অর্থটার একরকম উন্নতি ঘটলো, এইটাকে বলা হয় কি, শব্দের অর্থের উন্নতি। আচ্ছা, যেমন দেখো ভোগ শব্দটার অর্থ কি,
যা কিছুই আমরা কনজিউম করি সেটাই আমরা ভোগ করি। কেমন? যা কিছু আমরা কনজিউম করি সেটাই আমরা ভোগ করি। ভোগ হচ্ছে খাদ্য সামগ্রী ভোগ করি, বিলাস ব্যসন ভোগ করি, সঙ্গ সুখ ভোগ করি, নারী সঙ্গ ভোগ করি, উপভোগ, ভোগ, উপভোগ থেকে ভোগ, এইটা ভোগ এসেছে। কিন্তু আমরা যখন বলি ঠাকুরকে ভোগ দাও, হ্যাঁ, ঠাকুরের ভোগ, ভোগের থালা, অর্থাৎ তখন যে খাদ্য সামগ্রী আমি ঠাকুরের উদ্দেশ্যে অর্পণ করছি, যে খাদ্য সামগ্রী আমি ঠাকুরের পাদপদ্মে অর্পণ করছি, সেটাকেই বলা হয় ঠাকুরের উদ্দেশ্যে নিবেদিত যে কিছু খাদ্য, তাকেই আমরা বলি ভোগ। অর্থাৎ ভোগ শব্দটার সঙ্গে সাধারণভাবে কোথাও যেন আমাদের এক ধরনের ভোগের বস্তু বা ভোগ করে নাও, ভোগ করে নাও, এই ভোগ শব্দটার সঙ্গে কোথাও একটা ইনফেরিটি, একটা ইয়ে, মানে হীন, মানে কোথাও একটা একে হেয় করার বা হেয় প্রতিপন্ন করার বা এরকম একটা মানসিকতা থাকে। কেমন? কিন্তু যেই মুহূর্তে ওটা ঠাকুরের সঙ্গে ওই ভোগ শব্দটা জুড়ে যায়, তখনই কিন্তু ভোগ শব্দটার অর্থের একটা ব্যাপক উন্নতি ঘটে। কেমন? তখন এটার অর্থের উন্নতি ঘটছে, তখন আমরা বলছি কি শব্দের অর্থের উন্নতি হচ্ছে। আচ্ছা, তেমনি কোনো শব্দের অর্থ যদি ভালো থাকে, ভালো থেকে সেটা খারাপ হয়, এটা হচ্ছে খারাপ থেকে ভালো হচ্ছে। আর যদি ভালো থেকে খারাপ হয়, তখন সেটাকে বলা হয় কি অর্থের অবনতি। যদি কোনো শব্দের অর্থ ভালো অর্থ থেকে খারাপ অর্থ হয়, তখন সেটাকে আমরা বলি কি অর্থের অবনতি। যেমন মহাজন, মহৎ যে জন, যে মানুষ মহৎ, তাকেই বলা হয় মহাজন। মহান যে জন, মহৎ যে জন, তিনিই হচ্ছেন মহাজন। কিন্তু এখন আমরা কাকে বলি? মহাজনী কারবার, মানে যারা সুদের কারবার করে, যারা সুদের কারবার করে তাদেরকে আমরা বলি মহাজন। অর্থাৎ অর্থটার কি, শব্দটার কি অর্থ ছিল আর শব্দটা বর্তমানে কি অর্থে ব্যবহৃত হচ্ছে, অর্থটার অবনতি ঘটছে। অর্থটা সেই অর্থে আর ব্যবহৃত হচ্ছে না, অর্থটার অবনতি ঘটছে, সেই জন্য একে বলা হচ্ছে কি অর্থের অবনতি ঘটছে। আচ্ছা, যেমন শ্যালক, শ্যালক, শ্যালক হচ্ছে স্ত্রীর ভাইকে বলা হয় শ্যালক, শালা। কিন্তু সেখান থেকে শালা শব্দটা আমরা একটা খারাপ অর্থে ব্যবহার করি, গালাগাল অর্থে ব্যবহার করি। শ্যালক থেকে শালা, এটা একটা সম্পর্ক বোঝায়। সেই সম্পর্ক থেকে আমরা এটাকে একদমই একটা এই মানে শালা, এই খারাপ গালাগাল অর্থে এটাকে ব্যবহার করি। সেখান থেকেই আমরা বুঝতে পারি যে এই শব্দটার অর্থের পরিণতি, অর্থের পরিবর্তনটা এটা ভালো থেকে খারাপের দিকে চলে গেছে। আচ্ছা, যাই হোক, মোটামুটি এই পর্যন্ত। এটা খুবই সহজ একটা ব্যাপার, তোমরা অনেকবার পড়েওছো এটা। শব্দের অর্থ, তাহলে শব্দার্থ পরিবর্তনটা আমাদের শেষ হয়ে গেল। শব্দার্থ পরিবর্তনের দুটো পোর্শন, একটা হচ্ছে শব্দার্থ পরিবর্তনের কারণ, আর একটা হচ্ছে শব্দার্থ পরিবর্তনের ধারা। একটা শব্দার্থ পরিবর্তনের ধারার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা ধারার মধ্যে অর্থ বিস্তার, অর্থ সংকোচ, অর্থ সংশ্লেষ রয়েছে, আর একটা ধারার মধ্যে শব্দের অর্থের উন্নতি এবং শব্দের অর্থের অবনতি রয়েছে। ঠিক আছে? এইভাবে আমাদের শব্দার্থ পরিবর্তনের ধারাটা আমরা শেষ করতে পারলাম। আচ্ছা,
এরপরে আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে উপভাষা। উপভাষাটা আমি জাস্ট একটুখানি আজকে সময় আছে ইন্ট্রোডাকশন করিয়ে দিই। উপভাষা হচ্ছে যে কোনো একটা ভাষা যখন আমরা ব্যবহার করি অঞ্চল ভেদে সেই ভাষার চেহারার পরিবর্তন ঘটে। কারণ সেই পরিবর্তনগুলো কিসের ওপরে ঘটে? সেই পরিবর্তনগুলো ঘটে জলবায়ুর ওপরে, ভৌগোলিক পরিবেশের ওপরে, মানে ওই সূক্ষ্ম এবং স্থূল কারণগুলোর ওপরে, ব্যবহার করবার প্রবণতার ওপরে, মানুষজনের শারীরিক গঠনের ওপরে, তাদের কর্মকুশলতার ওপরে, এই রকমভাবে মানে বিশেষ করে ভূপ্রকৃতি, জলবায়ু, তাদের পেশা, তাদের জীবনযাপন সব কিছুই নির্ভর করে এই উপভাষা নির্মাণের ক্ষেত্রে। তোমরা সবাই জানো যে আমরা সবাই বেড়াতে যাই, কলকাতাতে আমরা যেরকম ভাষা ব্যবহার করি, তুমি যদি বাঁকুড়ায় যাও, বাঁকুড়ার লোকজন কিন্তু সেরকম ভাষায় কথা বলে না। এমনকি তুমি যদি উত্তর কলকাতায় যাও, সেখানকার সেই শোভাবাজার, বাগবাজার এই অঞ্চলের মানুষজন যেভাবে কথা বলে, তুমি বালিগঞ্জ বা ওই টালিগঞ্জের লোকজনকে দেখবে সেই ভাষায় তারা কথা বলছে না। কেন বলছে না? তাদের শব্দ প্রয়োগ বলো, তাদের ক্রিয়া বলো, তাদের টোনেশন বলো, তাদের মডিউলেশন বলো, তাদের অলংকার, প্রবাদ, প্রবচন, এই সব কিছুর মধ্যেই কিন্তু বিস্তর ফারাক আছে। এবং এই যে পরিবর্তনটা, এই যে একই বাংলা ভাষা আমরা ব্যবহার করছি, অথচ সেই বাংলা ভাষা ব্যবহারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক এক জায়গায় এক এক রকমভাবে ভাষা ব্যবহার করছি। তার শব্দ প্রয়োগ বলো, তার ইন্টোনেশন বলো, তার ক্রিয়া বলো, তার ভাব বলো, সব কিছুর মধ্যেই একটা দুস্তর পার্থক্য আসছে। এই যে পার্থক্যটা আসছে, এই পার্থক্যগুলো কিসের উপরে নির্ভর করে? এই পার্থক্যগুলোই কিন্তু নির্ভর করে কিসের উপরে? তার ভৌগোলিক অবস্থান, তার জলবায়ু, তার সাথে মানুষের সম্পর্ক, মানুষের সাংস্কৃতিক জগৎ, এইগুলোর ওপরে ভীষণভাবে নির্ভর করে। যার জন্য আমরা যখন বেড়াতে যাই, আমরা দেখি একই বাংলা ভাষা মেদিনীপুরের লোকেরা একরকম বলছে, বাঁকুড়ার লোক একরকম বলছে, বর্ধমানের লোক একরকম বলছে। আবার তুমি যদি একটু উত্তরের দিকে চলে যাও, মালদা, মুর্শিদাবাদের লোক একরকম। আবার তুমি যদি নর্থ বেঙ্গলে চলে যাও, যেমন ধরো আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, সেখানকার মানুষজন আরেক রকমভাবে বাংলা ভাষা, অথচ বাংলাই বলছে, বাংলা ভাষা বলছে। ইভেন তুমি বাংলাদেশে গেলে, আমরা যেটাকে বাঙাল ভাষা বলি, বাংলাদেশে তুমি যাও, বাংলাদেশে গেলে তুমি দেখবে একই বাংলা ভাষা ব্যবহার করছে, কিন্তু তার একদম কমপ্লিটলি অন্যরকম। আমরা যেটাকে বলি ঘটি ভাষা, ওই দিকটা হচ্ছে বাঙাল ভাষা, কেমন ওই রকম একটা ব্যবহার করছে। আবার আসাম ঘেঁষা, ধরো কামরূপ অঞ্চল, যেটা ধরো ওই আমাদের এখানে ওই আলিপুরদুয়ার টুয়ার দিয়ে ওই যে বেল্টটা, আসাম যে বেল্টটা, ওইখানকার বাংলা ভাষা আবার একই বাংলা ভাষা অন্য রকমের। নব্যভারতীয় আর্য ভাষা তোমরা যখন পড়েছো, তখন তো তোমরা দেখেছো যে বঙ্গ অহমিয়াটা একসঙ্গে ছিল। অপভ্রংশের যে স্টেজটা, অপভ্রষ্ট বা অপভ্রংশের যে স্টেজটা, সেই স্টেজে পূর্বিতে এসে আমরা দেখেছি যে উড়িষ্যা, ওড়িয়া, বাংলা, অহমিয়া একটা দিকে পড়েছিল। প্রথমে ওড়িয়াটা আলাদা হয়ে গেল, বঙ্গ অহমিয়া একসঙ্গে ছিল। পরে আমরা দেখব বাংলা এবং অহমিয়া দুটো আলাদা হয়ে গেছে। ফলে অহমিয়া ভাষার সঙ্গে বঙ্গ ভাষার কিন্তু একটা দারুণ সাযুজ্য আছে। স্ক্রিপ্টগুলো তো পুরোটাই বাংলা, কিন্তু বোঝা বা বলার ক্ষেত্রেও প্রচুর সাযুজ্য রয়েছে। ফলে এই অহমিয়া ঘেঁষা যে বাংলা, তার কিন্তু একটা নিজস্ব চেহারা রয়েছে। ফলে এইগুলোকেই আমরা উপভাষা, মানে পশ্চিমবঙ্গের যে বাংলা ভাষা, সেই পশ্চিমবঙ্গের বাংলা ভাষাকে আমরা এই স্থানীয় ভৌগোলিক সীমারেখা, তাদের ব্যবহারিক যে রীতিনীতি এবং ব্যবহারের ক্ষেত্রে তাদের যে বিভিন্ন ধরনের প্রয়োগ, সেইগুলোর ওপরে নির্ভর করে আমরা কতগুলো উপভাষা তৈরি করে নিই। তার মধ্যে হচ্ছে রাঢ়ী উপভাষা, বঙ্গালী উপভাষা, বরেন্দ্রী উপভাষা, ঝাড়খণ্ডী উপভাষা এবং
কামরূপী বা রাজবংশী উপভাষা। কারণ পশ্চিমবঙ্গের মানচিত্রটা যদি তুমি একটু চোখের সামনে রাখো, তাহলে দেখবো কি যে পশ্চিমবঙ্গের পূর্ব দিকে রয়েছে কিন্তু প্র্যাকটিক্যালি বাংলাদেশ, পশ্চিমবঙ্গের পূর্ব প্রান্তে রয়েছে বাংলাদেশ গোটাটাই। ফলে ওই বাংলাদেশ এবং তার সংলগ্ন এলাকায় যে বঙ্গভাষা, সেইটার উপরে বাংলাদেশের ভাষার একটা মানে ওই বাংলা ভাষার একটা প্রভাব রয়েছে। এখন দেখো, উপভাষা যখন নির্ধারণ করা হয়েছে তখন তো এটা অবিভক্ত বঙ্গদেশ ছিল, ফলে বঙ্গালী সেটা প্র্যাকটিক্যালি পূর্ববঙ্গের ভাষাকে ঢোকানো হয়েছে বঙ্গালী, সেই অর্থে উপভাষা বাংলার উপভাষা। সুতরাং এখন বাংলাদেশের কি না সেই ভৌগোলিক ওই সীমাবদ্ধতাকে আমি এটার মধ্যে আনবো না। বাংলা ভাষার উপভাষা মানে যেখানে যেরমভাবে আছে সেখানে সেরমভাবে আমাকে ধরতে হবে। আচ্ছা, তারপরে যেমন দেখো পূর্ব দিকে রয়েছে বাংলাদেশ, আর পশ্চিম প্রান্তে কি রয়েছে? পশ্চিম প্রান্তে রয়েছে ঝাড়খণ্ড, পুরুলিয়া, বাঁকুড়া, যে সীমান্তবর্তী অঞ্চলটা সিংভূম যেটাকে বলা হয়, সেটাকে এখন বলা হচ্ছে কি ঝাড়খণ্ড, অর্থাৎ বিহার এবং পশ্চিমবঙ্গের যে বর্ডার এলাকা বা সীমান্তবর্তী এলাকা, সেটাকে বলা হয় কি ঝাড়খণ্ড অঞ্চল বলা হয়। আচ্ছা, সেইটা একটা রয়েছে। হচ্ছে বরেন্দ্রীটা কাকে বলবো? বরেন্দ্রীটা হচ্ছে ধরো আমাদের এখানকার মালদা, মুর্শিদাবাদ ওই অঞ্চল, অর্থাৎ অধুনা মালদা মুর্শিদাবাদ হলেও একসময় এটার সঙ্গে যুক্ত ছিল, অবিভক্ত ভারতবর্ষের এটার সঙ্গে যুক্ত ছিল রাজশাহী, পাবনা, ওই বেল্টটা, ওই জায়গাটাতে হচ্ছে বরেন্দ্রী। আর কামরূপী যেটাকে বলছি আমরা, আসামের সঙ্গে লাগোয়া। তাহলে আমরা মোট 5টা উপভাষার দেখা পাচ্ছি। আমি এটা বললাম এই কারণে যে উপভাষা পড়বার সময় ওয়েস্ট বেঙ্গলের ম্যাপটা যদি তুমি সঙ্গে রাখো, সামনে রাখো, তাহলেই তুমি বুঝতে পারবে পুরো পূর্ব দিক ধরে রয়েছে হচ্ছে বাংলাদেশের ধরো কি বলে আমাদের রাজশাহী, পাবনা, ওইদিকে অবিভক্ত ভারতবর্ষের ঢাকা, নোয়াখালী, চট্টগ্রাম, এই বেল্টটা রয়েছে পুরোটা। আরেকদিকে রয়েছে বিহার, অধুনা সংলগ্ন অঞ্চল, বিহার এবং অধুনা যাকে আমরা ঝাড়খণ্ড বলি সেই সংলগ্ন অঞ্চল, এবং উত্তর দিকে হচ্ছে আসামের সংলগ্ন অঞ্চল। তাহলে আসাম, বঙ্গদেশ এবং বিহার সংলগ্ন অঞ্চল, এইগুলো ঘিরে রয়েছে পশ্চিমবঙ্গের মানচিত্রটাকে। এই মানচিত্রটা যদি আমার মাথায় থাকে, তাহলেই আমার উপভাষায় যে আমি ভাগ করেছি এবং কিভাবে ভাগ করেছি সেটা আমার কাছে খুব সহজ হয়ে যায়। যেমন রাঢ়ী উপভাষা, রাঢ়ী উপভাষাটাকে যেটা আমরা বলছি সবথেকে প্রচলিত এবং সবথেকে জনপ্রিয় উপভাষা। রাঢ়ী উপভাষার মধ্যে হচ্ছে মধ্য পশ্চিমবঙ্গের একটা ম্যাপ থাকলে খুব ভালো হতো। মধ্য পশ্চিমবঙ্গ, অর্থাৎ মধ্য পশ্চিমবঙ্গে কি হচ্ছে, রাঢ়ীকে আমরা মধ্য পশ্চিমবঙ্গ, তো তাকে আবার আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি, একটা হচ্ছে পূর্ব রাঢ়ী, একটা হচ্ছে পশ্চিম রাঢ়ী। সত্যি খুব খারাপ লাগছে যে এই সময় যদি একটা পশ্চিমবঙ্গের ম্যাপ পাওয়া যেত খুব সুবিধা হতো। পশ্চিমবঙ্গের ম্যাপের যে উত্তর দিকটা বাদ দাও, দক্ষিণ দিকটা বাদ দাও, মাঝখানটা মধ্য পশ্চিমবঙ্গ, তাকে দুটো ভাগ, একটা পশ্চিম দিক, একটা পূর্ব দিক। আচ্ছা, পশ্চিম রাঢ়ী যেটা রাঢ় অঞ্চল বলে এটাকে, পশ্চিম রাঢ়ী যেটা, সেখানে কি আছে? বীরভূম আছে, বর্ধমান আছে, পূর্ব বাঁকুড়া আছে। বীরভূম, বর্ধমান, পূর্ব বাঁকুড়া। আচ্ছা, আর পূর্ব রাঢ়ী যেটা, পূর্ব রাঢ়ীতে কি আছে? কলকাতা আছে, 24 পরগনা আছে, নদিয়া আছে, হাওড়া আছে, হুগলি আছে এবং উত্তর পূর্ব মেদিনীপুর ও মুর্শিদাবাদ আছে। পূর্ব দিকে আছে অনেক বেশি, পূর্ব দিকে আছে কলকাতা, 24 পরগনা, আবার তোমরা জানো দুটো 24 পরগনা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। কলকাতা, 24 পরগনা থেকে একটু এগিয়ে হচ্ছে নদিয়া, এইদিকে আমরা হুগলি নদীর ধার দিয়ে দেখতে পাচ্ছি হাওড়া, হুগলি, উত্তর পূর্ব মেদিনীপুর এবং মুর্শিদাবাদ। এইটা নিয়ে হচ্ছে আমাদের পূর্ব রাঢ়ী। আর পশ্চিম রাঢ়ীতে হচ্ছে বীরভূম, বর্ধমান এবং পূর্ব বাঁকুড়া। এই হচ্ছে রাঢ় অঞ্চল। তারপরে হচ্ছে বঙ্গালীটা তো বললাম যে কমপ্লিটলি অবিভক্ত ভারতবর্ষ যদি আমরা ধরি, মানে অবিভক্ত ভারতবর্ষে যে সময় আমাদের উপভাষা আমরা চিহ্নিতকরণ করা হয়েছে সেই জায়গাটায় হচ্ছে কোথায়?
পূর্ববঙ্গ এবং দক্ষিণ পূর্ববঙ্গ কমপ্লিটলি বাংলা, অধুনা বাংলাদেশ, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল, খুলনা, যশোর, নোয়াখালী, চট্টগ্রাম, যশোর, নোয়াখালী, চট্টগ্রাম। তোমরা বসিরহাটের দিকে যদি যাও, টাকির দিকে যদি যাও, তাহলে দেখবে ইছামতির ঠিক উল্টো দিকটা হচ্ছে যশোর। ইছামতির উল্টো দিকটাই হচ্ছে যশোর। আচ্ছা, এইটা গেল পুরোটাই বঙ্গালী। বঙ্গালী কিন্তু সবটাই পড়ে গেছে কোথায়? অধুনা বাংলাদেশে। বরেন্দ্রী কি? বরেন্দ্রী ছিল অবিভক্ত বঙ্গদেশে আমরা যেটাকে বলবো মালদা, দিনাজপুর, রাজশাহী, পাবনা। মালদা, দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, রাজশাহী, পাবনা। কিন্তু মানে আমি রাজশাহীতে গেছি বলেই বলছি যে একদম মানে আমরা যখন গেছি, এমনিতে বলে যে ওই তোমার মুর্শিদাবাদের যে গঙ্গা, সেই গঙ্গার উল্টো দিকেই হচ্ছে বাংলাদেশ, যেখানে রাজশাহী এবং পাবনা রয়েছে, এ পাশে হচ্ছে মালদা, মুর্শিদাবাদ ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি যখন রাজশাহীতে গেছি থ্রু মালদা, একেবারে হাঁটা পথে ঢুকে গেলাম। ভারী মজা লেগেছিল আমার, একেবারে হাঁটা পথে, কিচ্ছু নেই। এটা এইদিকে যে এইদিকে যে ওয়েস্ট বেঙ্গল আর ওইদিকে যে বাংলাদেশ, কিছু মনেই হলো না। জিনিসপত্রগুলো নিয়ে দুদিকে দুটো ঘর, এটা হচ্ছে চেক পয়েন্ট ওয়েস্ট বেঙ্গলের, ওই ও ও তার মাঝখানে নোম্যান্স ল্যান্ড একটা, গড় গড় করে রাস্তা, ওখানে বাচ্চা কাচ্চা সব খেলছে, ওইদিকে আরেকটা ঘর। ঢুকে গেলাম রাজশাহীতে ঢুকে গেলাম, একদম ল্যান্ড টু ল্যান্ড। মানে কি করে যে এটা ভাগ হয় আমি তো জানি না, আমি তো বুঝতে পারলাম না। আমি এতবার বাংলাদেশ গেছি, আমি বিভিন্ন দিক থেকেই গেছি, ধরো গেদে দিয়ে গেছি, তারপরে এই দিক দিয়ে গেছি, এই মালদা দিয়ে গেছি, কি করে যে ভাগ করে এটা বাংলাদেশ, এটা পশ্চিমবঙ্গ, ভগবান জানে। কিন্তু ভাষার ক্ষেত্রে তো সত্যি সেরকম ভাগাভাগি করা যায় না। তো তবুও যেহেতু ওটা বাংলাদেশে পড়েছে, বাংলাদেশের রাজশাহী আর পাবনা পড়েছে, আমাদের পড়েছে হচ্ছে মালদা এবং দক্ষিণ দিনাজপুর। এই নিয়ে হচ্ছে বরেন্দ্রী। হ্যাঁ, এই নিয়ে হচ্ছে বরেন্দ্রী অঞ্চল। আচ্ছা, ঝাড়খণ্ডী কি? দক্ষিণ পশ্চিম প্রান্ত বঙ্গ ও বিহারের কিছু অংশ, যেটা আমরা বললাম ঝাড়খণ্ডী বা ঝাড়খণ্ড অংশ। এই ঝাড়খণ্ড যে অঞ্চলটা হলো, বেসিক্যালি প্রথমে এটা ঝাড়খণ্ডী ভাষা, এই ভাষার উপরে ভিত্তি করেই কিন্তু ল্যান্ডটা ঝাড়খণ্ড হিসাবে এত বড় পরবর্তীকালে পরিচিত হলো। কারণ এই ভাষাভাষীর কমিউনিটি ধীরে 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 বর্ধিত হতে হতে তখন তারা ডিমান্ড করেছে যে আমাদের একটা ল্যান্ড দরকার। পরে ঝাড়খণ্ড এটা হয়েছে। প্র্যাকটিক্যালি এটা তো বিহার ছিল। কেমন? আচ্ছা, দক্ষিণ পশ্চিম প্রান্ত বঙ্গ ও বিহারের কিছু অংশ কি না? মানভূম, সিংভূম, ধলভূম, দক্ষিণ পশ্চিম বাঁকুড়া, দক্ষিণ পশ্চিম মেদিনীপুর। এই যে মানভূম, সিংভূম, ধলভূম, এগুলো ছোটনাগপুরের কিছু কিছু অংশ, বিহার ছোটনাগপুরের অংশ, যেগুলো বর্তমানে ঝাড়খণ্ড হিসাবে চিহ্নিত হয়ে গেছে। কেমন? যেগুলো ঝাড়খণ্ড হিসেবে চিহ্নিত হয়ে গেছে। আচ্ছা, আর পশ্চিমবঙ্গ যেটাকে আমরা বলবো সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম বাঁকুড়া, কারণ পূর্ব বাঁকুড়া অলরেডি পড়ে গেছে রাঢ়ির মধ্যে, আর পশ্চিম বাঁকুড়াটা পড়ে যাচ্ছে কার মধ্যে? ঝাড়খণ্ডের মধ্যে। দক্ষিণ পশ্চিম বাঁকুড়া, দক্ষিণ পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরও পড়েছে রাঢ়ির মধ্যে। পূর্ব মেদিনীপুর এবং পূর্ব বাঁকুড়া পড়েছে রাঢ়িতে, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বাঁকুড়া পড়েছে ঝাড়খণ্ডের মধ্যে। এইটা গেল ঝাড়খণ্ডী। আর কামরূপী বা আসাম যেটাকে বলা হয়, কামরূপ বা যেটাকে বলা হয় রাজবংশী ভাষা, বা তোমরা যারা জলপাইগুড়িতে থাকো বা জলপাইগুড়িতে গেছো, রাজবংশী ব্যাপারটা তোমরা জানো, তারা একটা আলাদা কমিউনিটি। এই রাজবংশী এরা বেসিক্যালি এরা ওই শিলিগুড়ি, জলপাইগুড়ি, ওই কুচবিহার, ওই অঞ্চলটাতে ওনারা আছেন, ওরা থাকে। অর্থাৎ পার্বত্য যে অঞ্চল, অর্থাৎ উত্তরবঙ্গের যে পার্বত্য অঞ্চল, সেই পার্বত্য অঞ্চলের লাগোয়া যে স্থলভূমি, মানে পার্বত্য অঞ্চলের লাগোয়া যে ল্যান্ড,
সেই ল্যান্ডের মানুষরাই বলছে রাজবংশী, কারণ বেসিক্যালি এদের সঙ্গে খুব বেশি পরিমাণে আসাম, চট্টগ্রাম এই সমস্ত মানুষের একটা ছিল, ট্রানজ্যাকশন ছিল, কেমন, এবং তাদের বৈবাহিক সম্পর্ক বলো, তাদের সংস্কৃতিগত সম্পর্ক বলো, তাদের শারীরিক চেহারাগত সম্পর্ক বলো, খুবই এরা অ্যালাইক ছিল। ফলে উত্তর পূর্ববঙ্গ, যেটা কামরূপী বা রাজবংশী আমরা বলছি, সেটা হচ্ছে জলপাইগুড়ি, রংপুর, কুচবিহার, উত্তর দিনাজপুর, এদিকে কাছাড়, শ্রীহট্ট, ত্রিপুরা, এইগুলো হচ্ছে এর মধ্যে পড়ছে, কেমন। তাহলে উপভাষা যখন আমরা পড়ব, উপভাষা মানে পশ্চিমবঙ্গের ম্যাপটাকে মাথায় নিয়ে যখন আমি উপভাষা পড়ছি, তখন আমাকে ভালো করে দেখে নিতে হবে যে পশ্চিমবঙ্গের চারিদিকে বর্ডার লাইনে কারা কারা রয়েছে, এবং সেই বর্ডার লাইনের সঙ্গে পশ্চিমবঙ্গকে আমরা কি করে এক করে নিচ্ছি। সেখানে রাঢ়ী, বঙ্গালী, বরেন্দ্রী, ঝাড়খণ্ডী, কামরূপী বা রাজবংশী, কেমন। আমি তো পরিষ্কার বলে দিলাম কোথায় কোথায় কোন অঞ্চলগুলো পড়ছে। তো যাই হোক, এইরকম মানে এইরকমভাবে ভাগ করে নিয়ে আমরা পড়ব। এখন তার মধ্যেও প্রচুর ভাগ আছে, প্রচুর ভাগ, মানে এক একটা অঞ্চলে এক এক রকম ভাষা। মানে অদ্ভুত তো, ধরো বারুইপুরের লোকজন যেভাবে বাংলায় কথা বলে, মানে যেভাবে তাদের কথাবার্তা, বসিরহাটের লোক কিন্তু নয়, কি না, একজন হচ্ছে সাউথ 24 পরগনা, একজন হচ্ছে নর্থ 24 পরগনা। তার মধ্যেই তারতম্য। ইভেন তোমাদের তো বললাম, কলকাতার মধ্যে যারা উত্তর কলকাতার বাসিন্দা, যারা দক্ষিণ কলকাতার বাসিন্দা, তাদেরই ভাষাগত ফারাক আছে। সুতরাং ভাষা এমন একটা ব্যাপার যে এটা অলওয়েজ ফ্লোটিং, পরিবর্তনশীল, প্রতি মুহূর্তে সেটা পরিবর্তিত হচ্ছে, এবং এই পরিবর্তনের যে কারণগুলো, সেই কারণগুলো কিন্তু ভিভিড, বিস্তৃত কারণ, হ্যাঁ, এবং সময়ের সঙ্গে সঙ্গে সেই কারণও তার নেচারকে পরিবর্তন করে, কারণও তার প্রকৃতিকে পরিবর্তন করে, কেমন। এই যে যেমন এখন ধরো আমরা বলি চাপ নিও না, হ্যাঁ, চাপ নিও না, কি খবর কাকা, এইগুলো তো আমরা বলতাম অপভাষা, কিন্তু সেই অপভাষাগুলো কিভাবে আমাদের ভাষার মধ্যে ঢুকে গেছে। এইরকমভাবে ধরো এই যে আমরা চাপ নিও না, বা কি খবর কাকা, হ্যাঁ, এই যে কথাবার্তা, মানে এই যে ভাষার এক ধরনের বিন্যাস, এটা কিন্তু তুমি হয়তো গিয়ে মালদাতে গিয়ে এটা দেখবে না, বা প্রত্যন্ত মেদিনীপুরের কোনো অঞ্চলে তুমি গিয়ে এই ধরনের ভাষার ব্যবহার তুমি দেখবে না, কেমন। অর্থাৎ সময়, সমকাল, পরিস্থিতি, এগুলোরও কিন্তু সাংঘাতিক প্রভাব ভাষার উপরে। যেমন একদিকে যেমন তার ভৌগোলিক অবস্থান, তার জলবায়ুগত অবস্থান, সেই ভৌগোলিক সীমাবদ্ধতা এবং জলবায়ুগত অবস্থানের সঙ্গে মানুষের জীবন, তার পারিপার্শ্বিকতা, তার পেশা, এগুলো অ্যাডাপ্টেশন বা সাজুজ্যের মধ্যে দিয়ে যেমন একটা প্রত্যেকটা জায়গারই একটা নিজস্ব সংস্কৃতি গড়ে ওঠে, এবং সেই সংস্কৃতির প্রভাব যেমন ভাষার উপরে সাংঘাতিকভাবে পড়ে, এটা যেমন একটা কারণ, ঠিক তেমনি সময়ে, সমকালে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, এইগুলোও কিন্তু ভাষার উপরে প্রভাব বিস্তার করে, কেমন। সুতরাং এই একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চল ভেদে যে ভাষার পরিবর্তন, সেই পরিবর্তন এক একটা জায়গায় লোকালাইজড ওয়েতে এক এক ধরনের একই বাংলা ভাষার জন্ম দিচ্ছে, সেগুলোকে আমরা বলছি উপভাষা। বাংলা ভাষা হচ্ছে মাদার, তার থেকে এগুলো হচ্ছে উপভাষা, ঠিক আছে। আচ্ছা, এই অবধি করালাম। এরপরে আমি উপভাষাগুলো ধরে তাদের ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো করিয়ে দেব, যে কেন, মানে যেমন ধরো রাঢ়ী উপভাষার মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে, যার জন্য এটাকে আমি বলছি যে এটা কেবলমাত্র রাঢ়ীতেই দেখা যায়, অথবা বঙ্গালীতে কি উপভাষার বৈশিষ্ট্য আছে যে এটা কেবলমাত্র বঙ্গালীতেই দেখা যায়,
স্পেসিফিক্যালি সেগুলোকে দেখে, বা নির্দিষ্ট কোনো শব্দ বা নির্দিষ্ট কোনো বাক্য বা নির্দিষ্ট কোনো ইন্টোনেশনের জন্য এটাকে আমি স্পেসিফিক্যালি বলতে পারি শুনেই যে এটা ওই অঞ্চলের ভাষা। এই বৈশিষ্ট্যগুলো কিছুটা আমরা পড়ব। ঠিক আছে?